প্ল্যান করছেন কিন্তু জানেন না কিভাবে ঘুরবেন? পোখরার সমস্ত টুরিস্ট স্পট একদিনে দেখা কি সম্ভব? যদি আপনি এই তথ্য না জানেন তাহলে আপনার পোখরার অভিজ্ঞতা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। পোখরার সেরা দর্শনীয় স্থান ঘুরে দেখতে আপনি কি যথেষ্ট সময় পাচ্ছেন না? এই ভিডিওটি আপনার সমস্যার সমাধান করবে। কারণ পোখরায় একটি দিন কাটানোর সময় আপনি কি জানেন কোন স্থানগুলো যেতে হবে? এই ভিডিওতে আমরা টুরিস্ট বাসের মাধ্যমে পোখরার সেরা দর্শনীয় স্থানগুলো আবিষ্কার করব এবং আপনাদের জানাবো এই স্থানগুলো আপনার ভ্রমণের জন্য কেন অপরিহার্য। পুরো দিনের বাস ট্যুর যাত্রা আর সব ট্যুর স্পটের বিস্তারিত জানানো হবে, যা আপনার পোখরা ট্রিপের প্ল্যান একদম সহজ করে দেবে। কোন জায়গাটা কেন দেখতে হবে, কি ইতিহাস আছে, সব বলবো। শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পোখরা সম্পর্কে জানার জন্য আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। তাহলে চলুন শুরু করা যাক টুরিস্ট বাসে পোখরার সাইট সিইং। আজকে পোখরায় আমাদের লাস্ট বেড়ানোর দিন। কালকে দিনের বেলা তো থাকবো ঠিকই, কিন্তু সাইট সিং এর জন্য আমরা আজকে বেরোচ্ছি। আমরা এখানে একটা সাইট সিং যারা বুক করে এরকম অনেকগুলো জায়গায় ঘুরে ঘুরে রিজনেবল রেটে ঠিকঠাক আমরা একটা সাইট সিং এর স্লট বুক করেছি। এই আর হয়তো 2-1 মিনিটের মধ্যে বাস চলে আসবে। এই বাসে করে আমরা আজকে পোখরার সাইট সিং করবো। ওরা 9টা পয়েন্ট দেখাতে বলেছে, সবকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তো সেরকম দেখবো। আজকে কালকের তুলনায় একটু টেম্পারেচারটা বেশি, কারণ কালকে বৃষ্টি হয়নি। বৃষ্টি হলেই কিন্তু বেশ জাতীয় ঠান্ডা লাগছে, বৃষ্টিটা না হলে একটু গরম গরম ভাব আছে। তো বাস আসলে বাসে উঠবো, বেরোবো, পয়েন্ট কভার করবো, আর আপনারাও আমাদের সঙ্গে ঘুরবেন পোখরা। এই যে সামনে স্ট্রিট নাম্বার 19 লেখা, ওখানে আমাদের দাঁড়াতে বলেছে, ওখানে বাসটা আসবে। তো বাস এসে হয়তো এইদিকে বা এইদিকে কোনো দিকে একটা দিকে যাবে। আজকে কি কি পয়েন্ট আমরা কভার করছি সেগুলো আজকের ভিডিওতে থাকবে, দেখতে পাবেন। আমাদের ফার্স্ট পয়েন্ট বিন্দুবাসিনী মন্দির। বাস থেকে নেমে সামনের সিঁড়ি দিয়ে বিন্ধ্যবাসিনী মন্দিরের প্রাঙ্গণে পা রাখতেই ঘণ্টার আওয়াজ আর ধূপের গন্ধ আমাদের মন্ত্রমুগ্ধ করে তুলল। 1760 সালের সময় নির্মিত এই মন্দিরটি ঐতিহ্যবাহী নেপালি স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ, যার দেওয়ালে জটিল খোদাই এবং উজ্জ্বল রঙের অলঙ্করণ করা ছিল। আমরা মন্দির কমপ্লেক্সের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ছোট ছোট মন্দিরগুলোতে গিয়ে প্রণাম করলাম, যা দেবী সরস্বতী, শিব, হনুমান এবং গণেশকে উৎসর্গকৃত। আমরা কিছু সময় মন্দিরের আঙিনায় কাটালাম, বিভিন্ন হিন্দু দেবতার মূর্তি দেখলাম। মন্দিরটির শান্ত পরিবেশ এবং চমৎকার স্থাপত্য সত্যিই অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠল। মন্দিরের পবিত্রতা সাথে করে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে।
সেকেন্ড পয়েন্ট, সেতী রিভার জর্জ, এটাকে দুধ গঙ্গা বলা হয়। ইন্ডিয়ান 40 রুপিস, নেপালি 60 করে এখানে এন্ট্রি ফি। ওই 1.5 করে কনভার্ট করলে পড়ছে। তো আমরা 3টে টিকিট নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি সেতী রিভারের দিকে। হয়তো হোয়াইট কালার বলেই এটার নাম সেতী। চলুন যাওয়া যাক। পোখারার মাঝ বরাবর বয়ে চলেছে সেতী নদী, কিন্তু এটা দেখতে পাওয়া যায় না। নদীটা একটা গভীর খাড়ি দিয়ে বয়ে যায়। শুধুমাত্র একটি জায়গায় নদীটি দেখতে পাওয়া যায়। সেতী কথার অর্থ হলো সাদা, আর এই নদীর জলও দুধের মতো সাদা। চলুন দেখি কেমন লাগে দেখতে। দুধ সাদা ফেনিল জল পুরো, বেশ ঠান্ডা, পাটা ঠান্ডা ঠান্ডা লাগছে। এই দুধ সাদা ফেনিল জল কোথা থেকে উৎপত্তি আর কিভাবে আসছে সেটা কিন্তু আমরা জানি না। মানে এরকম সাদা জল অন্তত আমি জীবনে দেখিনি। মনে হচ্ছে সত্যি দুধ জল মিশিয়ে দিলে যেরকম রংটা হয় সেরকম। এটাকে বলা হচ্ছে দুধ গঙ্গা। হয়তো কোনো ন্যাচারাল কেমিক্যালস মিশে আছে, হতে পারে, সেই জন্য হয়তো চুন বা এরকম কিছু হয়তো মিশে আসছে, সেই জন্য হয়তো হোয়াইট কালার নিয়ে নিচ্ছে এটা। কিন্তু আশ্চর্য, মানে এটা রিয়েলি একটা আশ্চর্য বিষয়। সেতী, ওহ, দেখলেন তো কত সুন্দর! এত গভীর থেকে জোরে জোরে জল বয়ে যাচ্ছে। কল্পনা করতে পারেন এত বড় এই নদী পোখরার মাঝ দিয়ে এভাবেই কোথাও উধাও হয়ে যাচ্ছে। অসাধারণ এক অভিজ্ঞতা। আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন এবং কমেন্টে জানান কেমন লাগলো। এই নদী নিয়ে অনেক গল্প আছে। কেউ কেউ বলেন এই নদী স্বর্গ থেকে নেমে এসেছে। যাই হোক, দেখতে তো অসাধারণ লাগছে। তো বন্ধুরা, আপনারাও যদি পোখরা আসেন অবশ্যই এই সেতী নদী দেখবেন, এটা মিস করবেন না একদম। এই হলো ব্রাউন বিনস ক্যাফে, আর ব্রাউন বিনস ক্যাফে জাস্ট রাস্তার অপোজিট সাইডেই হলো গোর্খা মেমোরিয়াল মিউজিয়াম। যদিও এটা আজকে আমাদের প্যাকেজ ট্রিপের মধ্যে নেই, তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ব্রিটিশ ক্যাম্প আছে ভেতরে, এবং গুর্খা রেজিমেন্ট যেটা, তাদের যে রেজিমেন্টের বিভিন্ন রকম ছবি এবং যেগুলো তাদের বিভিন্ন আর্মস এন্ড অল দোজ থিংস, ওগুলো এখানে আছে। আর এবার আমাদের গন্তব্য মহেন্দ্র কেভ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, পুরনো একটি গুহা এখনো আছে। কিন্তু জানেন আমরা ভিতরে ঢুকে কি দেখলাম? থাকুন আমাদের সঙ্গে, দেখাবো সবকিছু। থার্ড পয়েন্ট, মহেন্দ্র কেভ। এবার এখানে যাবো। The detail is backside. Ticket is backside. Is full here. This cave. Okay. ओके, टिकट का पीछे लिखा है, इसका बारे में जानना है। टिकट के अंदर लिखा है। हाँ, टिकट काटने के बाद में पीछे साइड में लिखा है कब बन गया, कैसा है, महिंद्रा हिस्ट्री क्या हो गया, कब कहाँ हो गया, ये देखे देखे जाओ। এখান থেকেই তো ব্যাট কেভ যাওয়া যায়। আমরা আছি এখন মহেন্দ্র কেভে।
মহেন্দ্র কেবে এই যে টিকিট কাটা হয়েছে এটার দাম পড়ছে নেপালিজ 80 রুপিস। আর এই মহেন্দ্র কেবের যে টিকিট তার পেছনে কিন্তু এর ডিটেলটা পুরোপুরি দেওয়া আছে, যাতে কেউ হিস্টোরিক্যাল ভ্যালু মানে এর একটা আর্কিওলজিক্যাল, হিস্টোরিক্যাল, রিলিজিয়াস সব রকম ভ্যালুই কিন্তু এর আছে। এখানে মহেন্দ্র বীর বিক্রম শাহদেব উনি এসেছিলেন এবং উনি ভিজিট করার পরেই এই জায়গাটার নাম হয় মহেন্দ্রকে। আর ওনার পরে 2021-এ বীর বিক্রম শাহদেব এসেছিলেন, উনি এটার মানে দেখাশোনার দায়িত্ব এখানকার এই যে বিন্দুবাসিনী স্কুল আছে সেই স্কুলের কাছে দিয়েছেন। এবং এটা খুব মেনটেন, এখনো অব্দি যতটুকু দেখতে পেয়েছি জায়গাটা খুবই মেনটেন। আর প্রচন্ড ঠান্ডা ভেতরটা, বাইরেটা এখন রোদ্দুর যেহেতু পুরো উঠে গেছে গরমই লাগছে, কিন্তু ভেতরটা মনে হচ্ছে পুরো এসি করা, এতটাই ঠান্ডা। মানে আমরা রিলেট করতে পারছি কেন মুনি ঋষিরা কেভের মধ্যে থাকতেন। বাসে নেমে এগোচ্ছি ব্যাট কেভের দিকে। মহেন্দ্র কেভটা বেশ ভালো লাগলো। ব্যাট কেভের স্পেশালিটিটা হচ্ছে এর মধ্যে অনেক বাদুর আছে আর কি। দেখা যাক ওয়ার্থ ভিজিটিং কিনা, যদি হয় তাহলে ঢুকবো, নাহলে না। আশেপাশে কিছু খাবারের দোকানও আছে। কেমন লাগছে? এখন গরম লাগছে। আমি বুঝতে পারছি না পোখরা পাহাড়ের এত কাছে, এত নিরিবিলি, এত তাও মানে দুপুরের দিকটা বৃষ্টি টিষ্টি না হলে এত গরম কেন? মানে হওয়ার কথা নয়, কিন্তু হাওয়াটা ঠান্ডা, যে হাওয়াটা ঠান্ডা, কিন্তু ঠান্ডা কলকাতার বৃষ্টি মতো হয়ে গেলে হাওয়াটা যে গরম পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি না হলেই গরমটা এত কেন হচ্ছে এটা বুঝতে পারছি না। এখানে আমরা 250 করে থালি নিয়েছি, নেপালি খানা নিয়েছি, সেটা খুব ভালো। ভাত, শাক ছিল, শাকটা খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে গুন্ডরুক পিকেল, মানে মূলো শাক দিয়ে। এটা একটা শশা দিয়েছে, একটা মূলো দিয়েছে, লেবু দিয়েছে, পাঁপড়। এটা একটা শুকনো তরকারি, এটা একটা কারি টাইপের, আর এখানে আচার আছে।
আমরা এসে গেছি গুপ্তেশ্বর কেভ। এখান দিয়ে ঢুকবো এবং একদম ভেতর অব্দি যেতে হবে। শুনেছি কিছুটা রাস্তা খুব স্লিপারিও আছে, দেখা যাক। তো আমরা যাচ্ছি এখন গুপ্তেশ্বর কেভের দিকে। কি টিকিট লাগছে না লাগছে আমরা সবটাই আপনাদেরকে জানাচ্ছি, সঙ্গে চলুন। টিকিট নিয়ে নিয়েছি। এখানে 100 টাকা করে টিকিট, অন্য যে কোনো কান্ট্রির 100 নেপালি। আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকছি। প্রবেশদ্বার থেকে টিকিট দেখিয়ে নিয়ে অনেকটা মেট্রো স্টেশনে যেরকম ঢোকার মতন দরজা থাকে ওরকম ঢুকে আমরা এইরকম রাস্তায়, স্পাইরাল রাস্তায় হাঁটতে শুরু করলাম। এখানে অনেকগুলো ছোট ছোট মূর্তি সমস্ত খোদাই করা আছে এই রাস্তা জুড়ে। বেশ একটা অ্যান্টিক লুক দিয়েছে মন্দিরটা। ভেতরটা অনেকটা এরকম, সিঁড়িগুলো কিন্তু একদমই স্লিপারি। এখানে আসলে খুব সাবধানে ধরে ধরে নিচে নামার চেষ্টা করবে। গুপ্তেশ্বর মহাদেবের মন্দির থেকে বেরিয়ে এইরকম পাথরে গুহার রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম সামনে। এখন আমরা উঠছি এই সিঁড়ির পথ দিয়ে। পরিশ্রম তো হয়েছে ঠিকই, কিন্তু খালি চোখে স্বর্গ দেখা একটা অনুভূতি। এরকমই সিঁড়ি দিয়ে নামতে হয়েছিল। গুপ্তেশ্বর মহাদেব কেভের ঠিক উল্টো দিকেই অবস্থিত ডেভিস ফলস। এখানেও কিন্তু টিকিট কেটেই ঢুকতে হয়েছিল। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ডেভিলস ফলস এলাকায়। জানেন এই জায়গার ইতিহাস কতটা রহস্যময়? 1961 সালের 31শে জুলাই একটি সুইস দম্পতি ডেভি নামে এই জায়গাটা দেখতে আসেন, কিন্তু তাদের ভাগ্যে অন্যরকমই কিছু লেখা ছিল। স্নান করতে গিয়ে মহিলাকে জলের স্রোত নিয়ে যায় একটি গর্তের ভেতরে।
3 দিন পর তার মৃতদেহ উদ্ধার করা হয় সেখান থেকে। তার বাবার অনুরোধেই এই জায়গাটির নাম দেওয়া হয় ডেভিস ফলস। কেউ কেউ আবার বলেন ডুবেছিলেন শুধু মহিলা নয়, তার স্বামীও। কত রহস্য, কত ভয়, কিন্তু এই জায়গাটা দেখতে অসাধারণ। চলুন একটু কাছ থেকে দেখে আসি। গুপ্তেশ্বর মন্দির আর ডেভিস ফলস দেখার পর আমরা পুরনো পোখরার দিকে রওনা হলাম। পুরনো পোখরা একটা সম্পূর্ণ অন্য জগৎ। এখানে পা রাখলেই যেন সময় ঘুরে যায়। পুরনো ঘরবাড়ি, ছোট ছোট রাস্তা আর মানুষের মুখে একটা আলাদা অভিব্যক্তি। রাস্তার দুপাশে ছোট ছোট দোকান। অন্নপূর্ণা পাহাড়ের পেছনে সূর্য ঢলতে শুরু করেছে আর তার দীর্ঘ ছায়া পড়েছে দোকানগুলোর ওপর। জানি না আবার কবে আসবো এখানে, কিন্তু যখনই আসবো এই পুরনো বাজারের গন্ধ, এর মানুষজন, এর রং, সব কিছু আমার হৃদয়ে গেঁথে থাকবে। পোখারা, তোমাকে ভালোবেসে ফেললাম যে। এখন আমরা ওয়ার্ল্ড পিস প্যাগোডার পথে হাঁপিয়ে গেছি। ওই গুপ্তেশ্বর টেম্পলে কেভে অনেক নিচে যেতে হয়েছিল, সেটা তো আপনাকে দেখিয়েছি। তারপর ডেভিস ফলস দেখে আমরা পাহাড়ের এখন উপরে এসেছি। এবার এই ওয়ার্ল্ড পিস প্যাগোডা, এটা হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে উঁচু জায়গায় অবস্থিত প্যাগোডা। তো এটা দেখে তারপর আমরা একটা শিব মন্দির আছে ওখানে, ওটা বিশাল বড়, সেখানে দিকে যাব। চলুন, চলা যাক। এখন কিন্তু খুব গরম লাগছে, তাই না? হ্যাঁ, এখন বেশ গরম। পোখরা এসে আমরা গরম অতটা পাইনি, কারণ ওই দিনও বৃষ্টি হয়েছিল, কালকেও বৃষ্টি হয়েছে। আজকে এই যে পিস প্যাগোডা। এই প্যাগোডা দেখতে ফিওয়া লেকের শেষ দিক থেকে একটা ছোট্ট হাইকিংও করা যায়। এমন একটা সুন্দর জায়গা যেখানে একদিক দিয়ে আপনি হাঁটবেন, আরেক দিকে পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। আর হ্যাঁ, এখানে এসে আপনি মেডিটেশনও করতে পারেন। শান্তি স্তূপাটি ফিওয়া লেকের দক্ষিণ প্রান্তে পাহাড়ের ওপরে অবস্থিত। এই স্তূপার চারদিকে 4টে বুদ্ধের মূর্তি আছে। এই স্তূপাটি দেখতে অসাধারণ, আর পাহাড়ের ওপরে থাকার জন্য এখান থেকে অন্নপূর্ণার দৃশ্যটাও মনোমুগ্ধকর। কাছেই 2টি ছোট গ্রাম আছে। এখানে লাল মাটির তৈরি ছোট ছোট ওভাল আকারের বাড়ি আপনি দেখতে পাবেন। পোখরার আঁচলে লুকিয়ে আছে এক অসাধারণ জায়গা। হিমালয়ের কোলে বসে আছেন ভোলানাথ। একবার দেখলে চোখ ফেরানো যায় না। এই পুমড়িকোট শিব মূর্তি দেখতে না গেলে পোখরা দেখা সম্পূর্ণই হবে না। কাঠমান্ডু থেকে পোখরার পথে এই জায়গা পড়বে, আর হিমালয়ের কাছেই তো। অবাক করা ব্যাপার হলো এখানে ঢুকতে কিন্তু 1 পয়সাও লাগে না। শিবের মূর্তিটি এতই বড় যে ফিওয়া লেকের পাশে আমাদের হোটেল থেকেই সরাসরি দেখা যায়। আর শুধু শিব না, মা দুর্গারও মূর্তি আছে এখানে। আর বসার জন্য একটা দারুণ জায়গা আছে, যেখান থেকে আপনি মাছা পর্বত দেখতে পাবেন। আর পোখরার কাছেই এই দেবতার মূর্তি। নেপাল গেলে এই জায়গাটা একদম মিস করবেন না। আমাদের এটা লাস্ট স্পট, তমদিকোট, একদম পাহাড়ের উপরে। বেশ কিছুটা হেঁটে আসতে হয়েছে বাস থেকে নেমে। রাস্তাটা চড়াই ছিল, কিন্তু এত সুন্দর জায়গাটা, ভোলেনাথের কৃপায় কিছুই মনে হয়নি। এখন ওই জায়গাটা সেজে উঠছে,
এখনো টিকিট লাগছে না, তো পুরোপুরি সেজে উঠলে হয়তো এরপরে এখানে টিকিট থাকবে আসার। ভীষণ সুন্দর জায়গা, মানে বলা যায় আমরা ভোলে বাবাকে দিয়ে শুরু করেছি আর ভোলে বাবাকে দিয়েই শেষ হচ্ছে আমাদের ট্রিপ। এটা পোখরার লাস্ট সাইট সিং, মানে সাইট সিং স্পট। কালকের দিনটাও আছি সকালটুকু, হয়তো একটু এদিক ওদিক ঘুরবো, কিন্তু সাইট সিং হিসাবে পোখরার এটা লাস্ট। গণেশজি এসছি আবার। হ্যাঁ, আর এখানে খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গণেশজি সবসময় বাবাকে প্রদক্ষিণ করে চলেছে। কাল আমাদের পোখরা থেকে কলকাতা ফেরার দিন। আজ আর কালের মধ্যে ডিজনিল্যান্ড ফান পার্ক ঘুরবো, পোখরা লেকে বোটিং করব, আর ফিরতি পথে বীরগঞ্জে একটা দারুণ রেস্টুরেন্ট দেখাবো। এ সবই দেখতে পাবেন আমাদের পরের আর নেপাল সিরিজের শেষ ব্লগে। আর নেপাল সিরিজ শেষ হওয়ার পর একটা নতুন ঘোষণা আসছে, সেটা কি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমরা আবার দেখা করছি পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।